সরকারি পরিষেবা সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সরকারটা রেখে লাভ কি? ছেড়ে দিক না, আমরা ভালো করে বুঝে নেব। সরকার ভোট করাবে, এসআইআরের মতো ইস্যু এনে সেটার মানুষকে নাম বাদ দেওয়া হবে, তারপর ইলেকশন কমিশন তাদের দিয়ে একটা সিকিওরভাবে নিজেদের জয় চিনিয়ে নিয়ে আসবে, তারপর আবার আমাদের যে পরিষেবাগুলো সেগুলো দেবে না। তাহলে এই প্রসেসটা দরকার কি? ছেড়ে দিক, আমরা আমাদের মতো খুব ভালো করে বেঁচে থাকতে জানি। মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কারোর ভরসা ছাড়া বেঁচে থাকতে পারেন। কর্পোরেট গোষ্ঠীর যে সম্পদ, সেই সম্পদের ওপর মিনিমাম আমি 1% ধরছি, আম্বানি আদানির মতো কর্পোরেট গোষ্ঠীর সম্পদের ওপর 1% ট্যাক্স তারা বসিয়ে দেখাক। তাই দিয়ে যত লক্ষ কোটি টাকার ইনকাম হবে গভর্নমেন্টের, সেটা দিয়ে আমার ধারণা আমাদের দেশের, আমাদের রাজ্যের ব্যাপক উন্নতি হবে। দিল্লির আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে যে যদি ছাত্র, যুব, শ্রমজীবী মানুষ তারা রাস্তায় নামে, তাহলে কিন্তু যে সরকারে থাকে তার গতিটা হলে একটু হলেও নড়ে যায়। সেটা দিল্লির আন্দোলন দেখিয়ে দিয়েছে। ঠিক একইভাবে বাংলায় কিন্তু যেভাবে শ্রমজীবী মানুষের ওপর, ছাত্রছাত্রীদের ওপর, যুবকদের ওপর একের পর এক অত্যাচার নেমে আসছে, মানুষ চুপ থাকবে না। 100 দিনের কাজের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে কাজটা কিন্তু আমার অধিকার। আমি সারা বছরে যে কোনো 100 দিন আমি কাজ চাইলে আমি কাজ পাবো। সরকার এখানে আমার ভিক্ষে দিচ্ছে না, আমি আমার অধিকার চাইছি। 100 দিনের কাজটা খুব সুকৌশলে, গত যে তৃণমূল সরকার তার দুর্নীতিটাকে পাথেয় করে বিজেপি সরকার এই 100 দিনের কাজটাকেই তুলে দিল। আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোম্পানির হাতে, কর্পোরেটদের হাতে পুরো জিনিসটা তুলে দেবে এবং সেই কর্পোরেটরা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে জনপ্রতিনিধিদের টাকা দেবে। এই সাইকেলের মধ্যে কোনো জিনিস চলতে পারে না। এই সিস্টেম বদলাতে হবে। এই ব্যবস্থা বদলের জন্য আজকে একটা কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আজকের আপনাদের যে নাগরিক শ্রমজীবী কনভেনশন হলো, সেখানের মূল বিষয়গুলি যদি একটু আমাদের। মূল বিষয় হচ্ছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এখন যে কর্পোরেটের পোষা একটা ফ্যাসিবাদ চলছে। ফ্যাসিবাদ অনেক রকমের হয়। এখানে ভারতবর্ষে যে ফ্যাসিবাদের যে চরিত্র, তার কোনো নিজস্ব শিরদাঁড়া নেই। তার শিরদাঁড়াটা কর্পোরেটের কাছে বিক্রি হয়ে গেছে। আম্বানি, আদানি, এরকম বিভিন্ন কর্পোরেট গোষ্ঠী, তাদের স্বার্থ রক্ষা করাই হচ্ছে এই শাসক গোষ্ঠীর মূল লক্ষ্যবস্তু। এখন সেটা তারা যখন করে চলেছে, তার বিরুদ্ধে নানান ক্ষেত্রে জনগণের ক্ষোভ তৈরি হয়েছে। কোথাও শ্রমিকদের মধ্যে, কোথাও ছাত্রছাত্রীদের মধ্যে, কোথাও মহিলাদের মধ্যে বিভিন্ন ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের প্রকাশ বিভিন্ন গণ আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে। তো আমাদের আজকের কনভেনশনের বিষয়বস্তু ছিল যে ভারতবর্ষে এই যে কর্পোরেটের পোষা ফ্যাসিবাদ এবং তার বিরুদ্ধে চলমান যে গণ আন্দোলন, তার প্রেক্ষিতে শ্রমজীবী নাগরিকের তরফে নাগরিক সমাজের, শ্রমজীবী মানুষের বিশেষত কী ভূমিকা হতে পারে, তার জন্য, তার রূপরেখা তৈরির জন্য একটা আলোচনা সভা। এটা সেখানে আপনাদের কি এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, যা এই সরকার আসার আগে যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, অনেকগুলোই প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু আজকে আগস্টের 6 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত প্রায় অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই নিয়ে কিন্তু মহিলারা ক্ষোভ প্রকাশ করছে। এই নিয়ে কোনো অভিযোগ কি আপনাদের কাছে এসেছে? হ্যাঁ, অভিযোগ তো প্রচুর অভিযোগ। আজকে তো প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছিলেন, আপনি যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন, তাহলে বহু মানুষের অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সরকারকে যদি জিজ্ঞেস করা, আমরা এখনও কোনো ক্ল্যারিফিকেশান পাইনি যে কেন টাকাটা বন্ধ হচ্ছে। আমরা মিড ডে মিল কর্মীদের মাইনে বৃদ্ধির ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা কথা শুনলাম যে গভর্নমেন্টের ফান্ডের ক্রাইসিস দেখা যাচ্ছে। তো আমরা এটা বলতে চাইবো যে গভর্নমেন্টের ফান্ডের যে গভর্নমেন্টের টাকার ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে এই এত যে কর্পোরেট গোষ্ঠী যাদেরকে করের ছাড় দেওয়া থেকে শুরু করে নানান রকম সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকছে, সেটা কেন্দ্র সরকার থেকে হতে পারে, রাজ্য সরকার, তারা একটা সিদ্ধান্ত নিক। আমরা দুহাত তুলে তাদেরকে সমর্থন করব। তারা কর্পোরেট গোষ্ঠীর যে সম্পদ, সেই সম্পদের ওপর মিনিমাম আমি 1% ধরছি, আম্বানি আদানির মতো কর্পোরেট গোষ্ঠীর সম্পদের ওপর 1% ট্যাক্স তারা বসিয়ে দেখাক। তাই দিয়ে যত লক্ষ কোটি টাকার ইনকাম হবে গভর্নমেন্টের, সেটা দিয়ে আমার ধারণা আমাদের দেশের, আমাদের রাজ্যের ব্যাপক উন্নতি হবে। করুক। কর্পোরেটদের জন্য তারা পাহাড় থেকে শুরু করে জঙ্গল, নদীর জল সমস্ত কিছু তারা বিক্রি করে দিচ্ছে। সেই কর্পোরেট গোষ্ঠীর ইনকামের ওপর ট্যাক্স বসালে হবে না। তাদের যে বিপুল সম্পদ জমা হয়ে আছে, যে সম্পদ কর যেটাকে বলা হয়, ইউরোপের বিভিন্ন উন্নত দেশে আপনি গেলে পাবেন যে সেখানে সম্পদ কর চালু হয়েছে এবং তারা সেই কর্পোরেট গোষ্ঠীর কাছ থেকে সেই ট্যাক্স কালেক্ট করছে এবং সেটা দিয়ে দেশের উন্নয়নের কাজে লাগাচ্ছে। আমাদের ভারত সরকার করে দেখা যাক তাদের কত দম আছে। তারা নাকি ডিজিটাল ইন্ডিয়া করতে চায়, আনুক। সেই ডিজিটাল ইন্ডিয়া আমরা দেখতে চাই যে সেখানে আম্বানি আদানির উপর ট্যাক্স বসাচ্ছে এবং সেই ট্যাক্সের টাকা দিয়ে অন্নপূর্ণার যোজনার টাকা থেকে শুরু করে সরকারি স্কুল থেকে শুরু করে সরকারি হাসপাতাল সব কিছুর উন্নতি হোক। আমরা চাই সেটা দেখতে। সেরকম তো কিছু দেখছি না। উল্টে আমরা এটা দেখছি যে সরকারের এখন মূল লক্ষ্যবস্তু হয়ে গেছে কী করে
এখান থেকে রাস্তা পরিষ্কার করে, ওখান থেকে স্টেশন পরিষ্কার করে, ওখান থেকে এয়ারপোর্ট পরিষ্কার করে কি করে কর্পোরেট গোষ্ঠীকে দেশের সম্পদ তুলে দেওয়া যাবে, কি করে দেশের সম্পদ বিক্রি করা যাবে, এটা হয়ে গেছে তাদের টার্গেট। তাহলে তো বলতে হবে যে এই সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে না, তারা তো দেশের সম্পদ বেচার জন্য কারিগর হিসেবে কাজ করছে, এটাই বলতে হবে। এই নিয়ে আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন বলে ভেবেছেন? দেখুন, আমরা শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে যত দূর অবধি লড়াই করতে হয় আমরা যাব। সেটা মিড ডে মিল কর্মী হতে পারে, সেটা পরিবহন কর্মী হতে পারে, সেটা সেলাই শ্রমিক হতে পারে, যে কোনো সেক্টরের যারা শ্রমজীবী মানুষ, যারা আজকের এই ফ্যাসিবাদের মাধ্যমে, কর্পোরেট পোষিত ফ্যাসিবাদের মাধ্যমে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার। আমাদের এই দেশে 1 এপ্রিল থেকে শ্রমকোড চালু হলো। শ্রমকোড করার মধ্যে দিয়ে শ্রমিকদের সবথেকে বড় যেটা হাতিয়ার ছিল, যে ধর্মঘট করা, সেই ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শ্রমকোডের মাধ্যমে এত বছর ধরে ঐতিহাসিকভাবে যে 8 ঘন্টা কাজের যে অধিকার শ্রমিকরা অর্জন করেছিলেন, সেটা উঠে গেছে। সেটা উঠে গিয়ে এমনভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে মানে 12 ঘন্টা 14 ঘন্টা শিফটের কাজ হচ্ছে। শ্রমিকরা নানান ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এখন কেন্দ্র সরকারের রিপোর্টে বড় বড় করে প্রকাশ পাচ্ছে তাদের সাফল্যের মাপকাঠি এটাই যে আগের তুলনায় ধর্মঘট কত কমে গেছে। ধর্মঘট করতেন কারা? ধর্মঘট করতেন, আমি মানছি সেখানে যদি ট্রেড ইউনিয়নের কোনো সমালোচনা থেকে থাকে সেটা আসুক, কিন্তু ট্রেড ইউনিয়নের সমালোচনা করতে গিয়ে শ্রমিকদের গলার পিষে দেওয়াটাকে তো আমরা অ্যাকসেপ্ট করবো না। সেটাই বলার যে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করতে যতদূর লড়াই করতে হয় আমরা লড়ব। আমার নাম জুবি সাহা, আমি শ্রমজীবী নাগরিকের একজন আহ্বায়ক। দিদি, আজকে যে আপনাদের এই নাগরিক মঞ্চের একটা কনভেনশন, সেখানে মূলত কোন কোন দাবি বা অভিযোগগুলো উঠে এসেছে? আজকে শ্রমজীবী নাগরিকের তরফ থেকে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে। এই কনভেনশনে যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় পরিষেবাগুলো, সরকারি পরিষেবাগুলো সরকারের দেওয়ার কথা, আমরা যে কারণে নির্বাচন করি সেই সব প্রতিনিধিদের যারা আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কাজ, এই বুনিয়াদি জিনিসগুলো দেখবেন, আমরা একের পর এক দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে এবং সম্প্রতি পশ্চিমবঙ্গেও প্রত্যেকটা সরকারি পরিষেবা বেসরকারিকরণ হচ্ছে। আমরা সম্প্রতি দেখলাম মিড ডে মিল, সেটা একটি বেসরকারিকরণ তাতে হলো এবং ইসকনের হাতে তুলে দেওয়া হলো। এবার ইসকন একটা ধর্মীয় সংগঠন, সেটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমাদের সেটায় মাথা ব্যথা নেই। আমাদের বক্তব্য হচ্ছে যেগুলো রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কথা সেগুলো রাষ্ট্র দায়িত্ব না নিয়ে সেটাকে বেসরকারি হাতে দিয়ে দিয়েছে। এটা করা যাবে না। আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা পরিণতি হয় যে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোম্পানির হাতে, কর্পোরেটদের হাতে পুরো জিনিসটা তুলে দেবে এবং সেই কর্পোরেটরা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে জনপ্রতিনিধিদের টাকা দেবে, এই সাইকেলের মধ্যে কোনো জিনিস চলতে পারে না। এই সিস্টেম বদলাতে হবে। এই ব্যবস্থা বদলের জন্য আজকে একটা কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। যেখানে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে ঘর বাড়ির যে রাজস্ব গ্রামাঞ্চলের, সেখানে দেখা যাচ্ছে যে 250 টাকা ছিল, সেখানে 1200 টাকা করা হলো। মানে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষজনেরা তারা কিভাবে এই যে এতটা অ্যামাউন্ট কী করে দিতে পারে? একদমই তাই। আমরা দেখলাম যখনই এই নির্দেশিকাটা এলো, তারপরে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড বিতর্ক হয়, রাজনৈতিক পরিসর এটা নিয়ে বিতর্ক হয় এবং তারপরে নির্দেশিকাটা ফেরত নিয়ে আসা হচ্ছে। কিন্তু কোন দিকে সরকার চলতে চলেছে সেই জায়গাটা আমাদের কাছে খুব স্পষ্ট। একদম গ্রামে, কলকাতায় আমরা সম্প্রতি হকার উচ্ছেদ দেখেছি। সেই হকাররা কারা? তারা জেলা থেকে এসে শহরে বসবাস করছেন। তারা আজকে হকারদের দোকান যখন ভেঙে দেওয়া হলো, সেই গ্রামে ফিরে যাচ্ছেন এবং গ্রামে তারা নিজের উদ্যোগে কিছু শুরু করার আগে তারা কি দেখছেন, তার যে জমিটা, তার বাড়ি যে ট্যাক্স দিতে হতো, সেটাকে করে দেওয়া হচ্ছে এত গুণ বেশি। তাহলে মানুষ বাঁচবে কী করে? আজকে এই কনভেনশনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, সেখান থেকে মানুষরা এসেছিলেন। তারা আজকে তাদের জীবনযাত্রা, সংসার চলছে না, সেই জ্বলন্ত ইস্যুটাকে সামনে নিয়ে আজকে কয়েকটা তারা নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন এবং শপথ নিয়েছেন। তার মধ্যে একটা হলো এই যে সর্বোপরি বেসরকারিকরণ এবং তাদের জীবনযাত্রার উপর, রুচির উপর এই যে আক্রমণ, এটার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন। এটা মেনে নেওয়ার কোনো দরকার নেই যে সবাই চুপ আছেন, শান্ত আছেন, সবাই একের পর এক হকার ভেঙে দিচ্ছে দোকান, মিড ডে মিলটাকে বেসরকারিকরণের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত কিছুর পরেও তারা চুপ করে থাকবেন, এমনটা নয়। দিল্লির আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে যে যদি ছাত্র, যুব, শ্রমজীবী মানুষ তারা রাস্তায় নামে, তাহলে কিন্তু যে সরকারে থাকে তার গতিটা হলে একটু হলেও নড়ে যায়। সেটা দিল্লির আন্দোলন দেখিয়ে দিয়েছে। ঠিক একইভাবে বাংলায় কিন্তু যেভাবে শ্রমজীবী মানুষের ওপর, ছাত্রছাত্রীদের ওপর, যুবকদের ওপর একের পর এক অত্যাচার নেমে আসছে, মানুষ চুপ থাকবে না। অন্যদিকে দেখছি যে পাক সার্কাস থেকে শুরু করে ঢাকুরিয়া ব্রিজের তলায় যে বস্তি এলাকা, সেই বস্তি এলাকায় কিন্তু বলা হয়েছে যে সেই বস্তি এলাকাকে ভেঙে দেওয়া হবে। যদি সময় মতো খালি না করে দেওয়া হয় তাহলে বুলডোজারও চলতে পারে। এই বিষয়ে কি আপনারা তাদের সাথে কোনো যোগাযোগ রেখেছেন বা তাদেরকে কোনো হেল্প করবেন বলে
একদমই তাই, শুধু এটুকু নয়, এই যে বস্তি বলা হচ্ছে, এমন অনেক বস্তি আছে যেখানে তাদের কাছে কিন্তু জমির কাগজ আছে, এমন নয় তারা ভবঘুরে যে ওখানে কোথাও জায়গা নেই তাই বসে আছেন, জমির কাগজ থাকা সত্ত্বেও আজকে তাদের কাছে নোটিশ আসছে, বলা হচ্ছে তোমাদের উচ্ছেদ করে দেওয়া হবে। এটা করা যাবে না। এর বিরুদ্ধে যদি যে বস্তিগুলোতে আমরা কথা বলেছি সেখানে যদি বুলডোজার আসে, নোটিশ এসছে, বুলডোজার আসার সাহস পায়নি এখনও, তাহলে সর্বত লড়াই হবে, আমরা জীবন দিয়ে আটকাবো। এই যে আমরা দেখছি যে এই সরকার আসার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেকগুলোই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সেই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু আজকে 6 তারিখ হলো আগস্টের, এখনও পর্যন্ত প্রায় অনেকেরই অ্যাকাউন্টে ঢোকেনি। এই নিয়ে মহিলাদের মধ্যে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে অন্নপূর্ণা যোজনা যখন প্রথম আনা হলো তখন কিন্তু সিলেক্ট করে দেওয়া হলো যে আপনার বাড়িতে এই জিনিসগুলো থাকলে, আপনার পরিবারে এই জিনিসগুলো থাকলে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন না। প্রথম হচ্ছে এখানে আঘাত। একজন পুরুষ, সেই বাড়ির পুরুষ যদি অনেক বড়লোকও হন, তার স্ত্রী, তিনি কি তার হাতে টাকাটা পান? তিনি তো, তার এরকম কোনো গ্যারেন্টি নেই যে স্বামী অনেক বড়লোক হলেও তার স্ত্রী সমস্ত কিছু স্বাধীনভাবে করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার সবার একটা ছিল যে সবাই একটা পরিমাণ টাকা পাবেন, তারা সেভাবে নিজের জীবনধারণ নিজের স্বাধীন মতো সেইটা খরচ করতে পারবেন। অন্নপূর্ণা যোজনা প্রথমে সেখানে আঘাত দিল। তারপরে 1 মাস যেতে না যেতে আমরা দেখলাম টাকা বন্ধ। ইভেন ফ্রি বাস সার্ভিস যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেল, যার জন্য কার্ড করাতে হবে, সেই কার্ড কারা পাবে, তার 1000 ক্রাইটেরিয়া, কে করে এগুলো? তার মানে সরকারি পরিষেবা সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সরকারটা রেখে লাভ কি? ছেড়ে দিক না, আমরা আমাদেরটা আমরা ভালো করে বুঝে নেব। সরকার ভোট করাবে, SIR-এর মতো ইস্যু এনে সেটার মানুষকে নাম বাদ দেওয়া হবে, তারপর ইলেকশন কমিশন তাদের দিয়ে একটা সিকিওরভাবে নিজেদের জয় চিনিয়ে নিয়ে আসবে, তারপর আবার আমাদের যে পরিষেবাগুলো সেগুলো দেবে না। তাহলে এই প্রসেসটা দরকার কি? ছেড়ে দিক, আমরা আমাদের মতো খুব ভালো করে বেঁচে থাকতে জানি। মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কারোর ভরসা ছাড়া বেঁচে থাকতে পারেন, কিন্তু তাদের সমস্ত কিছু জিনিসপত্র কেড়ে নিয়ে যদি সরকার মনে করে বেসরকারির হাতে দিয়ে দেবে, কোন বেসরকারি সংস্থা আমাদের জানার দরকার নেই, কারণ আমরা জানি তো যে সংস্থা তাদের টাকা দেবে তাকেই দেবে, এরকম বাজ বিচার কিছু নেই। সুতরাং সেই জায়গা থেকে সরকার যদি মনে করে সাধারণ মানুষ চুপ থাকবেন, তারা ভুল করছেন। আজকের কনভেনশন সেটারই বিরুদ্ধে শপথ নিচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে তারা রাস্তায় নামবেন। জীবনের যেটুকু মূল্য তাদের আছে, একটুকুই তো আছে যে তারা ডিগনিটির সঙ্গে বাঁচতে চান, সেটুকুও যদি কেড়ে নেওয়া হয় তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবেন। অন্যদিকে 100 দিনের যে কাজ, সেই কাজ সম্পর্কে এখানে আপনাদের কোনো অভিযোগ এসছে কারণ? 100 দিনের কাজ নিয়ে আমাদের যখন 100 দিনের কাজের আইন পাশ হলো তারপর থেকে দীর্ঘদিন লড়াই চলেছে। 100 দিন কাজের প্রথম যেটা কারণ, যেটা 100 দিনের কাজের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে কাজটা কিন্তু আমার অধিকার। মানে আমি সারা বছরে যে কোনো 100 দিন আমি কাজ চাইলে আমি কাজ পাবো। সরকার এখানে আমায় ভিক্ষে দিচ্ছে না, আমি আমার অধিকার চাইছি। 100 দিনের কাজটা খুব সুকৌশলে, মানে গত যে তৃণমূল সরকার তার দুর্নীতিটাকে পাথেয় করে বিজেপি সরকার এই 100 দিনের কাজটাকেই তুলে দিল। দুর্নীতি যদি হয়, সর্বক্ষেত্রে দুর্নীতি আছে, সেটাকে ধরো এবং তার যে মাথা তাকে ধরো, কিন্তু তুমি মানুষের জন্য স্কিমটা, যেটা সাধারণ মানুষের অধিকার ছিল যে 4 মাস একটা আমাদের দেশে চাষ হয় না, সেই সময়টা মানুষের কাজ থাকে না, সেই সময় যাতে মানুষ বেঁচে থাকতে পারে, রাষ্ট্র সেটুকু সহায়তা করছে। আজকে মানে সুকৌশলে অন্য একটা সরকার এক একটা স্টেটে এক এক রকমভাবে করেছে। আমাদের স্টেটে তৃণমূল সরকারের দুর্নীতিকে দেখিয়ে তারা পুরো জিনিসটাকে বন্ধ করে দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে রাস্তায় আছি। 100 দিনের কাজটা এখন অধিকার আর নেই, তবু লড়াই হবে।